নন্দীগ্রাম থেকে সাইকেলিং করে পৌঁছে গিয়েছি ৩৭৬ কিলোমিটার। হ্যাঁ, এখানে পৌঁছাতে সময় লেগেছিল 4টে দিন। সেই অল্প বয়স থেকেই ইচ্ছে ছিল সাইকেলিং করে ঘুরে বেড়াবো পুরো ভারতবর্ষ, আর সেই ইচ্ছে পূরণেরই আজকে এই প্রথম পদক্ষেপ। আমি তো নন্দীগ্রাম থেকেই সাইকেল চালিয়ে পৌঁছেছিলাম বে অফ বেঙ্গলের পাশে গড়ে ওঠা সমুদ্র সৈকতগুলিতে, যেমন দীঘা, মন্দারমণি এইসব আর কি। তারপরেই তো আবারও সাইকেল চালিয়ে প্রায় 72 কিলোমিটার, কম পথ নয়, পাড়ি দিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে। ওইখানেই তো রয়েছে এক ঐতিহাসিক দুর্গ। এই দুর্গ সম্পর্কে জানে পশ্চিমবঙ্গের এমন কয়টি বা হাতে গোনা মানুষ রয়েছে, তা একটি ভাবনার বিষয়। এই দুর্গটিকে নিয়ে যদি কথা বলি, এখানে শুরু হয়েছে এক বিশাল রাজনীতি, খুবই হাস্যকর বিষয়, যাকে নিয়ে আমি পরে আলোচনা করব। দুর্গটিকে ভ্রমণ শেষ করি সকাল 10টা-11টার দিকে। তারপরে সব কিছু ব্যাগ আরও প্যাকিং করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি নতুন জায়গা ও নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে, যা আমাকে নিয়ে আসে ঝাড়গ্রামের জঙ্গলে। ঝাড়গ্রামের জঙ্গল যতটা সুন্দর ততটাই ভয়ানক। এখানকার রাস্তায় পারাপার হতে দেখা যায় জঙ্গলি হাতি, যা আপনার জীবন নিতেও পারে। এই কারণেই তো এখানে জঙ্গল পারাপারের সময় সতর্কতা অবলম্বন করা লাগে। এই ছিল আমার অ্যাডভেঞ্চারের সম্পূর্ণ প্ল্যান। এখানে রয়েছি আমিও আমার প্রিয় সাইকেল। এই ভিডিওতে আলোচনা করব সাইকেল নিয়ে ভ্রমণের ক্ষেত্রে কোথায় রাত কাটিয়েছি, কি বিপদে পড়েছি, কত খরচ হয়েছে। এই মডার্ন যুগে এত পেট্রোল ডিজেলের গাড়ি হওয়া সত্ত্বেও কেন বা আমার সাইকেলই প্রধান অপশান, সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে। আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। চলুন শুরু করা যাক এই ভিডিওটি। তো ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই মেহবুব অ্যাডভেঞ্চার ডায়েরির নতুন পাতায়। আজকের দিনটি ছিল বৃহস্পতিবার। সকালবেলায় একটাই প্রশ্ন মনের মধ্যে খেলা করছিল, বেরোবো কি বেরোবো না। অবশেষে 7টা 30-এর দিকে আমিও আমার সাইকেল বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে। আমি যদি আমার বাড়ি থেকে সোজা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, তাহলে এই দূরত্ব গিয়ে দাঁড়াবে 83 কিলোমিটার। যেহেতু আমি দীঘায় সোজা পথে নয় বাঁকা পথে যেতে চলেছি, তাই এটি গিয়ে দাঁড়াবে 102 কিলোমিটার, যা অতিক্রম করে গন্তব্যস্থলে পৌঁছানো এতটাও সহজ নয়। কেননা যেমনই রয়েছে ন্যাশনাল হাইওয়ের ভালো পথ, তেমনই রয়েছে গ্রামীণ কাঁচা খারাপ রাস্তা। সব কিছুই ভুলে আমার সাইকেল পাগলের মতো ছুটে চলেছে, উদ্দেশ্য একটাই, রাত নামার আগে আমার গন্তব্যস্থল দীঘায় পৌঁছানো। বাড়ি থেকে সাইকেল নিয়ে প্রথমে যেখানে পৌঁছায় সেটি হচ্ছে রেপাড়া। রেপাড়ার বাম দিকে চলে গেছে ঘোলপুকুরের দিকে একটি রাস্তা, যেই দিকে ধীর ও উচ্চ গতিতে সাইকেল চালিয়ে পৌঁছে যায় খেজুরি। খেজুরির পরেই তো রয়েছে ন্যাশনাল হাইওয়ে, যাকে ধরে আমার সাইকেল চালানো অব্যাহত রাখি যতক্ষণ না কন্টাই পর্যন্ত পৌঁছায়। এই কাঁথি বা কন্টাইয়ের পরে রয়েছে 2টি পথ। একটি চলে গিয়েছে সোজাভাবে ডাইরেক্ট দীঘা, আর একটি চলে গেছে সাইলেন্ট দীঘার দিকে। আমি চলবো সাইলেন্ট দীঘার দিকে। সাইলেন্ট দীঘা নামটি কি শুনেছেন? যদি নাই বা শুনে থাকেন, তাহলে আমি তো রয়েছি, আজকে আপনাদের সাইলেন্ট দীঘার সঙ্গে পরিচয় করাবো। কন্টাই থেকে 2টি পথ রয়েছে। একটি পথ ন্যাশনাল হাইওয়ে ধরে চলে গেছে দীঘার দিকে, আর একটি যেটি রয়েছে সেটি এসেছে বে অফ বেঙ্গলের দিকে। এই বে অফ বেঙ্গলের দিকে রোডটি ধরেই আপনাকে এগিয়ে আসতে হবে এই বিচের দিকে। কন্টাই থেকে সোজা পথে আপনাকে এগিয়ে আসতে হবে। এই বিচে পৌঁছানোর কিছু মুহূর্ত আগেই আপনাকে একটি কাঠের পুল দেখতে পাবেন, যেখান থেকে আপনাকে পায়ে হেঁটে বাকি পথ অতিক্রম করতে হবে। এখানে চলাফেরার জন্য ভালো কোনো পথের ব্যবস্থা নেই। এখানকার লোকাল মানুষেরা চলাফেরার মাধ্যমে যে মাড় ফেলে রাস্তাগুলি সৃষ্টি করেছে, ওকেই আপনাকে ফলো করতে হবে। চলাফেরার সময় অনেকগুলি নালাও দেখতে পাবেন, যেগুলিকে অতি সাবধানতার সহিত আপনাকে পার করতে হবে, কেননা পারাপারের জন্য তেমন কিছু ভালো ব্যবস্থা এখানে দেখতে পাবেন না। এই বিচের সামনে রয়েছে বিশাল এক ঝাউবন, যা দেওয়ালের মতো দাঁড়িয়ে রয়েছে এই বিচটিকে ঘিরে। জঙ্গলের দিকে এগিয়ে চলেছিলাম, কিন্তু জঙ্গল দিয়ে কিভাবে যে ওই পারে যাব বা বিচের দিকে যাব তার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না। সমুদ্র সৈকত কোন দিকে বোঝাই যাচ্ছে না। ভাবলাম এই জঙ্গলটা পার হয়েই মনে হয় সমুদ্র সৈকত পেয়ে যাব, কিন্তু এখানে তো এই জঙ্গলের পরে আবার একটা জঙ্গল, তো সমুদ্র সৈকত কোন দিকে বুঝতেই পারছি না। আর এইদিকে কোনো পায়ে হেঁটে যাওয়া কোনো পথও দেখতে পাচ্ছি না, হারিয়ে গেছি জঙ্গলের মধ্যে। অবশেষে একটি জায়গা দেখতে পাই, যেখান থেকে মানুষের চলাফেরার একটি যেন চিহ্ন রয়েছে। ওই পথ বরাবর আমি হাঁটা শুরু করি। আগে গিয়ে দেখে আমি অবাক হয়ে পড়ি যে সামনে তো কোনো বিচই নেই। সামনের দিকে রয়েছে আর একটি বিশাল খালি জায়গা, সঙ্গে দূরের দিকে আর একটি জঙ্গল রয়েছে। ভাবতে শুরু করলাম কোন দিকে আমার যাওয়াটা ঠিক হবে। আমি কি ভুল রাস্তায় চলে এসেছি? সব কিছু যেন গুলিয়ে যেতে শুরু করলো। যখন চারিদিক ভালো করে দেখি, এখন কিন্তু আমার মনের মধ্যে ভয় একটা লাগতে শুরু করেছে। এর কারণগুলির মধ্যে প্রধান কারণ হলো চারিদিক তাকিয়ে দেখি কোনো মানুষজন নেই বললেই চলে, আর এদিকে বীজটাও কোন দিকে খুঁজেই পাচ্ছিলাম না। সঙ্গে ঘন জঙ্গল হওয়ার কারণে এখানে জঙ্গলি জানোয়ার থাকার একটা ভয়ও লাগছিল। আরও সাথে রয়েছে প্রায় 1000 টাকার সামান।
তো চুরি ছিনতাইয়ের ভয়টাও মনের মধ্যে অনেকটা গভীরভাবে আহত করেছিল আমাকে। ভাবলাম না থাক, আজকে আর আগের দিকে এগোবো না, ফিরে চলাটাই বেটার হবে। ফেরার পথের দিকে এগিয়েছি, এমন সময় দূর থেকে লক্ষ্য করি কিছু মানুষ এই দিকে এগিয়ে আসছে। তারা আমার কাছ পর্যন্ত আসলে জিজ্ঞাসা করলাম কোথা থেকে আসছে। তিনারা বললেন নদিয়া থেকে এই বীজটিকে ভ্রমণের জন্য। এতটা সময় পরে প্রথমবার মনের মধ্যে কিছুটা সাহস অনুভব করি, এগিয়ে চলি বিচের দিকে। আমি যেই পথে ছিলাম একদম সঠিক পথ, ওই পথ বরাবরই আমরা এগিয়ে চলি। জাস্ট অপর জঙ্গলটি পার হওয়ার পরেই দেখতে পাই সমুদ্র সৈকতটিকে। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ তার আগে থেকেই আসা শুরু হয়ে গেছিল। যদি এই বীচ সম্পর্কে কিছু বলি তাহলে হচ্ছে ভিড়হীন, লম্বা, সাদা বালুযুক্ত ঝাউবনের সারি আর সামনে রয়েছে বিশাল সমুদ্র। সব মিলিয়ে অসাধারণ একটি দৃশ্যের মিলনস্থল। এতক্ষণ যেই সমুদ্র সৈকতটির কথা আলোচনা করেছিলাম এর নাম হচ্ছে জুনপুট সমুদ্র সৈকত, যেইখানে রয়েছে একদম শান্ত পরিবেশ, যেখানে ভিড় নেই, যেখানে শব্দ নেই, শুধুমাত্র সৌন্দর্য আর সৌন্দর্য, যা তুলনায় দীঘার থেকে কম কিছু নয়। যার কারণেই তো এখানকার মানুষেরা এর নাম রেখেছে সাইলেন্ট দীঘা। এখন বাজে 2:30। এখনও বহু পথ বাকি দীঘা পর্যন্ত পৌঁছাতে। মাত্র 60 কিলোমিটার এখন পর্যন্ত অতিক্রম করতে পেরেছি। এখনও বাকি প্রায় 40-42 কিলোমিটার। তাই সামনের থাকা হরিপুর বীচটাকে আর এক্সপ্লোর করা হলো না, এগিয়ে গেলাম আগের দিকে। এই যাওয়ার পথে একটি বীচ রয়েছে যার কথা না বললেই নয়, বাগুড়ান। এই বাগুড়ানে বহু কিছু রয়েছে দেখবার মতো। বাগুড়ান পিকনিক স্পট, জঙ্গল, বীচ সব কিছু, সবগুলো ঘুরে দেখবার মতো সময় নেই, যার কারণে আমি চলেছি বাগুড়ান সি বিচের দিকে। এখানে ফেমাস রয়েছে এখানকার লাল কাঁকড়া, যা দেখবার জন্য বহু মানুষই ভিড় জমায় এইখানে। এখানকার যদি বিচের কথা বলি, অনেকটা ভালো রাস্তা রয়েছে জুনপুটের তুলনায়। জুনপুরে তো প্রায় 1.5 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া লাগে। যেমনটি অন্যান্য সি বিচে হয়, এখানে রয়েছে সাদা বালি, পেছনে রয়েছে ঝাউবন, সামনে রয়েছে বিশাল সমুদ্র সৈকত। এখানে কিছু দোকানও দেখলাম যা জুনপুটে দেখতেই পাইনি। যেই মানুষেরা ভিড় পছন্দ করে না, একা থাকতে ভালোবাসে, শান্ত পরিবেশের সঙ্গে নিজেকে বেশি মানানসই মনে করে, তিনাদের জন্য এই প্লেস একদম পারফেক্ট। আমারও খুবই ভালো লেগেছিল এই বীচটিকে। তবে এখানে যে প্রবলেম রয়েছে, থাকার ব্যবস্থা ভালো নেই। বেগুড়ানকে পিছে রেখে আবারও চলেছি গন্তব্যস্থলের দিকে। এগিয়ে যাওয়া লাগবে 18 কিলোমিটার, সামনেই পড়বে মন্দারমণি। এত দূর সাইকেল চালিয়ে এসে জানতে পারি আমি তো প্রায় 6 কিলোমিটার পিছেই ছেড়ে এসেছি মন্দারমণি। মন্দারমণির নামে একদম ধোকা হয়ে গেল। আসলে আমি আগে যেটা মন্দারমণি পিকনিক স্পট যেটা দেখে এলাম, ওটাই অ্যাকচুয়ালি বেশি অ্যাট্রাকটিভ বা বেশি ট্যুরিস্ট বা বেশি ট্যুরিস্ট সব কিছু ওখানেই রয়েছে। এখানে তো কিছু নেই বললেই চলে। এখানে সম্পূর্ণ খালি একটা বিচ পড়ে রয়েছে। আর গুগল ম্যাপে আপনি যদি দেখেন তাহলে মন্দারমণি বলতে এটাকেই দেখাচ্ছে, কিন্তু আপনি যখন সাইনবোর্ডে দেখবেন 10 কিলোমিটার দূরে দেখাচ্ছে। তো আমি যেখানে এসেছি এই যে মন্দারমণি, এখানে কিচ্ছু নেই, না আছে একটা ভালো রাস্তা, না আছে একটা ভালো হোটেল, না রয়েছে কোনো ট্যুরিস্টের এখানে ভিড়, কিচ্ছু নেই। জাস্ট মন্দারমণির নামে একদম বেকার একটা প্লেস, একদম নিরিবিলি, মানে একদম কিছু নেই বললেই চলে। কিচ্ছু নেই এবং সমুদ্রের জলটাও এত দূরে যে আপনাকে হেঁটে যেতে অনেক কষ্ট লাগবে। এখানে আমাকে নাইট স্টে করতে হবে, তার জন্য এখানে রুম বা রিসর্ট আমাকে দেখতে হবে। কালকে যদি সম্ভব হয় তাহলে আরও 7 কিলোমিটার ব্যাক করে একবার মন্দারমণি ঘুরে তারপরেই দীঘার দিকে এগোবো বলে ভাবছি আর কি। মন্দারমণি ছেড়ে রাস্তায় বেরোতেই সময় হয়ে গেছিল প্রায় 4:30। দীঘা পৌঁছাতে লাগবে এখনও 20 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2 ঘন্টার উপরে। যার কারণে ভাবলাম আজ আর নয়, এখানেই কোথাও গিয়ে নিজেকে আশ্রয় নিতে হবে। তবে মন্দারমণির হোটেলের রেট এতটাই বেশি, ভাবলাম তাজপুরই বেটার অপশান হবে। তাজপুর পৌঁছাতে চারিদিকে অনেকটাই অন্ধকার নেমে এসেছে। এখন প্রায় 90 কিলোমিটার সাইকেল চালিয়ে ফেলেছি আজকে, যার কারণে শরীরের শক্তি, মাথার ঘাম দুটোই শেষ হতে চলেছে। তাজপুরে এসেও বিশাল বিপদে পড়েছি। রুম পাওয়াটা এখানে অসম্ভব হয়ে পড়েছে। আরও এক বিপদের কথা জানতে পারি, সিঙ্গেলদের জন্য কোনো রুমই নেই এইখানে। থাকবার জন্য পুলিশের পারমিশন লাগবে। একের পর আরেক হোটেলে অনেক চেষ্টা চালাই রুম পাওয়ার জন্য, কিন্তু রুম পাওয়াটাই একদম অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। কিছুদিন আগে জানতে পারি তাজপুরেই একজন মানুষ এসে আত্মহত্যা করে রাতের বেলায়, যার কারণে পুলিশ থেকে স্ট্রিক্টভাবে নিষিদ্ধ করা আছে, কোনো সিঙ্গেল পারসনকে রুম দেওয়া যাবে না। তারপর এক লোকাল লোকের সাহায্যে অবশেষে পৌঁছাই একটি রুমে, যার এক রাতে ধার্য মূল্য ছিল 400 টাকা। রুম মালিক ছিল আমাদেরই বিধানসভার লোক, যার কারণে অনেকটাই সুবিধা হয়েছিল রাতের খাবারে। রাতের খাবারটা ওনার বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলেন। আমার এই জার্নিতে দিনটা যেমনই কাটুক না কেন, কিন্তু রাতটা কেটেছিল দারুণ। এক বিশাল রুম পেয়েছিলাম যেখানে 2 জন মানুষ খুব ভালোভাবেই রাত কাটাতে পারবে। সঙ্গে ছিল একটি টেবিল ও 3টে চেয়ার।
তার উপরে সঙ্গে ছিল অ্যাটাচ বাথরুম এবং টয়লেট। 400 টাকায় একদম রাজকীয় ব্যাপার আর কি। আজকের দিনে আমার সম্পূর্ণ কত খরচ হয়েছিল এই জার্নিতে তা নিয়ে আলোচনা করব। সকালবেলা খরচ হয়েছিল 65 টাকা, রাতে হয়েছিল 90টি, রুম ভাড়া এবং রাতের খাবার নিয়ে মোট খরচ পড়েছিল 500 টাকা। সব মিলিয়ে 665 টাকায় আজকে আমার দিনের সম্পূর্ণ খরচ বেরিয়ে গিয়েছিল। কালকের দিনের ছিল আরও চ্যালেঞ্জিং একটি জার্নি, যেখানে আমি এই মন্দারমণি থেকে প্রথম পৌঁছাবো দীঘার মোহনা, তারপর ওল্ড দীঘা, তারপর নিউ দীঘা, তারপর সেইখান থেকে জুমার নামাজ পড়ে বেরিয়ে যাব পশ্চিম মেদিনীপুরের সেই ঐতিহাসিক দুর্গের উদ্দেশ্যে।